আমার স্ক্রিনটা কি দেখা যাইতেছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আহ আসসালামু আলাইকুম সবাইকে। আহ আজকে আমরা মোটামুটি এলএলএম নিয়ে একটা ওভারঅল একটা ওভারভিউ নিব। কজ হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি প্রত্যেকটা পার্ট বাই পার্ট জানতে হলে আরো অনেক বড় লেকচার দরকার অথবা অনেক বড় সেশন দরকার। তো ফার্স্ট অফ অল আমরা যদি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এলএলএম কি। এলএলএম যদি কি, এই প্রশ্নটা করা হয়, এলএলএম অ্যাকচুয়ালি আর কিছুই না। এলএলএম হচ্ছে, আমি যদি যদি একটা এলএলএম চিন্তা করি, সাপোজ এটা জিপিটি। জিপিটি একটা এলএলএম, জেমিনিও একটা এলএলএম। তো এই এলএলএম গুলো অ্যাকচুয়ালি কি? যেমন হচ্ছে আমরা যখন ক্লাসিফিকেশন করি, একটা সিএনএন আর্কিটেকচার বানাই অথবা একটা এএনএন আর্কিটেকচার বানাই, দেন ডিফারেন্ট টাইপ অফ গ্যান্স মডেল আছে। তো এইগুলা প্রত্যেকটার একটা আউটপুট, একটা নির্দিষ্ট আউটপুটের জন্যই তো আমরা বানাই। তো জিপিটি মডেল অ্যাকচুয়ালি কি কাজ করে, অথবা একটা এলএলএম এর আউটপুটটা কি থাকে? একটা এলএলএম এর আউটপুটে যায় হচ্ছে একটা সিকোয়েন্স অফ প্রম্পট, এন্ড আউটপুটে জাস্ট ওইটা নেক্সট টোকেন। এখন এই মুহূর্তের জন্য টোকেন না চিন্তা করে আপনারা চিন্তা করতে পারেন নেক্সট ওয়ার্ড। যেমন আমি যদি এখানে দেই যে আই লাভ, দেন এটা যদি আমি ইনপুটে দেই, ও হয়তো বা নেক্সট যে ওয়ার্ডটা প্রেডিক্ট করবে সেটা হয়তো বা প্লে, তারপর হয়তো বা স্লিপও ও ইয়া করতে পারে। এটা ডিপেন্ড করে যে আমি ইনপুটে কি দিয়েছি। ঠিক আছে? তো এখন একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এলএলএম তো আমার জাস্ট নেক্সট ওয়ার্ডটা প্রেডিক্ট করতেছে, তাহলে আমি যখন জিপিটি কে প্রম্পট দেই, ও তো অ্যাকচুয়ালি নেক্সট ওয়ার্ড দেয় না, ও তো আমাকে একটা বিশাল একটা টেক্সট দেয়। ওইটা অ্যাকচুয়ালি কিভাবে দেয়? এটার জন্য যেটা করা হয়, সাপোজ ধরেন যে আমি ইনপুটে দিলাম হচ্ছে আই লাভ, দেন হচ্ছে ও আমাকে প্রেডিক্ট করে দিল যে নেক্সট ওয়ার্ডটা অথবা নেক্সট টোকেনটা হবে প্লে অথবা প্লেইং। দেন আমার এলএলএম এর মধ্যে একটা মেকানিজম আছে, মানে এটাকে অ্যাকচুয়ালি লুপ আকারে কাজ করে। এই এই প্লেটাকে আবার এটার সাথে কনক্যাটিনেট করা হয়, এন্ড এই পুরাটা আবার এটার ইনপুটে দেওয়া হয়। এন্ড পরের টোকেন, ফর এক্সাম্পল মেবি ও প্রেডিক্ট করলো যে ফুটবল। এরকম করে 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 ও যতক্ষণ পর্যন্ত না আমার ইনপুট যে আমি প্রম্পটটা দিলাম, এই ইনপুট প্রম্পটের প্রপার একটা আউটপুট জেনারেট, মানে ও স্যাটিসফাইড, ততক্ষণ পর্যন্ত অ্যাকচুয়ালি জেনারেট করে। এখন ও কিভাবে বুঝবে যে আমার এই যে আমি ইনপুটটা দিছি, আমার টোকেন অথবা আমার ওয়ার্ড জেনারেট করা শেষ? ওর যখন মনে হয় যে এটা হচ্ছে আমার সিকোয়েন্সের শেষ, তো ও একটা স্পেশাল টোকেন অথবা স্পেশাল ওয়ার্ড ও জেনারেট করে, সেটাকে অ্যাকচুয়ালি ইওএস বলে, এন্ড অফ সিকোয়েন্স টোকেন ও জেনারেট করে। এন্ড দেন হচ্ছে এই লুপটা ব্রেক হয়ে যায়, এন্ড আমরা অ্যাকচুয়ালি প্রপার আউটপুটটা পাই। তো এটা এলএলএম এর একটা সিম্পল ওভারভিউ। এখন আমরা একটু এলএলএম এর যে আর্কিটেকচার অথবা এলএলএম যেমনে বানানো হয়, এলএলএম এর কম্পোনেন্ট গুলা কি 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 দ্বারা বানানো হয়, সেটা যদি আমরা একটু দেখা ট্রাই করি। 2017 সালের দিকে গুগল একটা পেপার পাবলিশ করে, সেটা হচ্ছে অ্যাটেনশন ইজ অল ইউ নিড। এর আগে হচ্ছে টেক্সট জেনারেশনের জন্য আমি যতটুকু জানি এলএসটিএম অথবা আরএনএন এই টাইপ মডেল ইউজ করা হতো, কিন্তু ওইগুলার কিছু লিমিটেশনের কারণে গুগল বলতেছে যে ও অ্যাকচুয়ালি এরকম একটা আর্কিটেকচার প্রপোজ করে, যেটা হচ্ছে, এটা হচ্ছে বাম পাশেরটা হচ্ছে এনকোডার, ডান পাশেরটা হচ্ছে ডিকোডার। ঠিক আছে? আমরা যখন সিএনএন আর্কিটেকচারে কোনো একটা মডেল বানাই, ফর এক্সাম্পল ইউনেট, ওইখানে আমাদের দুইটা ব্লক থাকে, একটা হচ্ছে এনকোডিং ব্লক আর একটা হচ্ছে ডিকোডিং ব্লক। এনকোডিং ব্লক কি করে, আমার যে ইমেজটা থাকে, ইমেজটাকে সে
একটা এনকোড করে করে একটা হাই লেভেল ফিচার সেটে নিয়ে আসে, দেন আমার ডিকোডার ব্লক ওই হাই লেভেল ফিচার সেট থেকে আন্ডারস্ট্যান্ড করে ও অ্যাকচুয়ালি আমার ডিজায়ার আউটপুটটা নিয়ে আসে। সেটা হইতে পারে ইমেজ জেনারেশন অথবা সেগমেন্টেশন, তারপরে হইতে পারে যে অন্যান্য সিএনএন আর্কিটেকচার, যেমন হচ্ছে আমরা লোকালাইজেশন, বাউন্ডারি বক্স ডিটেকশন, অবজেক্ট ডিটেকশন, এই টাইপ কাজ ওইসব মডেলগুলো করে থাকে। তো এই যেই আর্কিটেকচারটা, এটার একটা মানে হচ্ছে মেইন কম্পোনেন্ট বলতে পারেন, সেটা হচ্ছে অ্যাটেনশন। ঠিক আছে, অ্যাটেনশন নিয়ে যদি আমরা একটু ডিসকাস করি, অ্যাটেনশনটা কি? একটা এক্সাম্পল দেওয়া যায়, যেমন হচ্ছে my name is, sorry, I have one, the key example দেওয়া যায়, for example ধরেন we are learning LLM এরকম দিতে পারেন। স্যার একটা ইয়া টাইপ এক্সাম্পল দিতে চাচ্ছি, যেটা হচ্ছে পরবর্তীতে ওটার কনটেক্সটটা পরবর্তীতে লাগতে পারে, যেমন বয় গার্ল। একটু লঙ্গার দিতে হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, টেস্ট। ধরেন যে মাই ডেস্কমেট ইজ এ গার্ল অ্যান্ড ধরেন অ্যান্ড শি ইজ ভেরি গুড অ্যাট ম্যাথ। হ্যাঁ, এখানে এই যে গার্ল ওয়ার্ডটা, এই যে গার্ল ওয়ার্ড, এটা কি একটা ফিমেল বুঝাইতেছে, রাইট? জেন্ডার। তো এইটার আমরা যখন এই যে প্রোনাউন পড়ছি, যে ছেলেদেরকে হি বলে, মেয়েদেরকে শি, মানে শি দ্বারা ইয়া করতে হয়, তার মানে হচ্ছে এর আগের সেন্টেন্সে আমি কি কোন ধরনের জেন্ডার ইউজ করছি, এটা অ্যাকচুয়ালি আমার পরের যে সেন্টেন্সটা থাকে, এই সেন্টেন্সে এসে আমাকে এফেক্ট করতেছে। তো আমার এলএলএম তো আর মানুষের মতো চিন্তা করে না, ও সবকিছু ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে। তো গুগল এই ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করার একটা ইয়া দিছে, সেটা হচ্ছে অ্যাটেনশন মেকানিজম। আমার এই প্রত্যেকটা ওয়ার্ডের একটা আরেকটার উপর একটা ডিপেন্ডেন্সি আছে, এন্ড এটার উপর এটার ডিপেন্ডেন্সি আছে, এটার ডিপেন্ডেন্সি আছে, এটা মানে ইচ এন্ড এভরি ওয়ার্ড, মানে আমরা যেই সিকোয়েন্সটা ইনপুটে দিচ্ছি প্রত্যেকটার সাথে একটা বলতে পারেন যে রিলেশন আছে। তো এন্ড এই রিলেশনটাকে ক্যালকুলেট করেই আমরা অ্যাকচুয়ালি আমরা দেখতে পারি যে একটা এলএলএম একদম সুন্দর করে মোটামুটি অলমোস্ট অ্যাকুরেট ভাবে আগে যেই কনটেক্সটটা দিছি সে পরের ওই কনটেক্সটের উপর বেস করে পরবর্তীতে আমার লং সিকোয়েন্স জেনারেট করে। ফর এক্সাম্পল ধরেন যে আরেকটা এক্সাম্পল হইতে পারে যে আই এম ওয়াকিং বিসাইড দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার টু রিচ ব্র্যাক ব্যাংক, এই টাইপ কিছু একটা। ধরেন এখানে ব্যাঙ্ক অফ দ্য রিভার অ্যান্ড ব্র্যাক ব্যাংক, দুইখানে কিন্তু ব্যাংক শব্দটা আছে। হ্যাঁ, এই দুইটাকে যদি আমি নাম্বারসে কনভার্ট করি, আলটিমেটলি দুইটা সেম নাম্বার দিবে, কিন্তু দুইটা কিন্তু কনটেক্সট আলাদা। একটা হচ্ছে নদীর তীর, আরেকটা হচ্ছে ব্যাংক, ব্র্যাক ব্যাংক। সো এই যে কনটেক্সটটাকে বোঝার জন্য আমরা যে মেকানিজম ইউজ করি, সেটা হচ্ছে এলএলএম এর ভিতরে অ্যাটেনশন মেকানিজম। আমরা একটু হাই লেভেলে এলএলএম এর আর্কিটেকচারটা বুঝি, সেটা হচ্ছে গুগল এই যে আর্কিটেকচারটাকে ওরা প্রপোজ করার পর দেখা গেল যে এখানে একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে আমরা ফার্স্টে এনকোড করতেছি, দেন ডিকোড করতেছি। আমরা জানি যে আমরা যখন এনকোড করি তখন একটা মানে আমাদের নর্মাল ফিচার গুলা একটা
শ্রিঙ্ক হয়ে একটা হাই লেভেল ফিচারে চলে আসি, কিন্তু এখানে একটা বটল নেক ক্রিয়েট হয়। কিন্তু আপনি দেখেন, আপনি ডে টু ডে লাইফে যখন এলএলএম ইউজ করেন, তখন কিন্তু আপনি মানে প্রচুর পরিমাণ টেক্সট জেনারেট করেন। তো আপনার অনেক লং সিকোয়েন্স ইনপুট দেন, অথবা অনেক লং একটা প্যারাগ্রাফ হইতে পারে একটা কোশ্চেন। তো এত বড় জিনিসের যে কনটেক্সটটা এত ছোট একটা বটল নেকের মধ্যে, মানে ও অ্যাকচুয়ালি ওই ফিচার গুলা সে সম্পূর্ণরূপে রিপ্রেজেন্ট করতে পারে না। তো ওপেন এআই কি করলো, ওপেন এআই যেটা করছে সেটা হচ্ছে ও এনকোডার পার্টটাকে বাদ দিয়ে দিচ্ছে এন্ড শুধু এই ডিকোডার পার্টটাকে রাখছে। এন্ড আলটিমেটলি এলএলএম এর আর্কিটেকচারের মধ্যে অত বেশি ইঞ্জিনিয়ারিং এর কিছু নাই। মেইন যে কাজটা হয়েছে সেটা হচ্ছে স্কেল। ওপেন এআই প্রচুর পরিমাণে ডাটা আছে, প্রচুর পরিমাণে কম্পিউটেশনাল পাওয়ার আছে, এন্ড দ্যাটস ওয়াই এত সুন্দর আউটপুট মানে এলএলএম জেনারেট করতে পারছে ওই তখন। আমরা একটা হাই লেভেল এলএলএম এর অথবা একটা সিকোয়েন্সের যে যতগুলো কম্পোনেন্ট হইতে পারে এলএলএম এর, ওই কম্পোনেন্ট গুলো একটু দেখি। ফার্স্ট অফ অল, আমি একজন ইউজার, আমি একটা প্রম্পট দেই। প্রম্পটটা সবার আগে যেখানে যায় সেটা হচ্ছে টোকেনাইজারে। টোকেনাইজার কি করে, ধরেন দিলেন যে আই স্টুডেন্ট। এখন আমরা জানি যে আলটিমেটলি তো ম্যাথমেটিক্যাল অপারেশন হবে। এখন ম্যাথমেটিক্যাল অপারেশন তো আর স্ট্রিং এর উপর করা যায় না, এটাকে অবশ্যই নাম্বারসে কনভার্ট করতে হবে। তো টোকেনাইজারের কাজ কি, ধরেন ডিফারেন্ট ডিফারেন্ট এলএলএম কি করে, পুরা ওদের একটা ওয়ার্ডের একটা লাইব্রেরি বানায় অথবা ওয়ার্ডের ডিকশনারি বানায়, হ্যাঁ, যেখানে ওরা প্রত্যেকটা ওয়ার্ডের রেসপেক্টে একটা করে নাম্বার দেয়, আর ওই নাম্বারটারাই আমরা টোকেন বলি। তো আমি যদি একটা এক্সাম্পল দেখাই, এটা হচ্ছে ওপেন এআই ফর এক্সাম্পল জিপিটি 4.0 এর টোকেনাইজার। ও দেখেন, এই যে আমি একটা সেন্টেন্স দিছি, এই সেন্টেন্সটা 26টা টোকেনে ডিভাইড করছে। এখানে মোস্ট কে একটা টোকেন, তারপর হচ্ছে এইরকম ভাবে দেখেন ও অ্যাকচুয়ালি এক এক ধরনের মডেল, এক এক ধরনের এলএলএম এক এক ভাবে টোকেনাইজ করে। কেউ হচ্ছে ক্যারেক্টার লেভেলে টোকেন করে, মানে হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা একটা করে টোকেন বানায়। কেউ হচ্ছে ওয়ার্ডকে টোকেন বানায়, কেউ হচ্ছে সাব ওয়ার্ডকে টোকেন বানায়। যেমন এখানে জিপিটি 4.0 যেটা, সেটা হচ্ছে আপনার সাব ক্যারেক্টার লেভেলে, সাব ওয়ার্ড লেভেলে টোকেন ইউজ করছে। এখন ডিভাইড করার পর আমি যদি এটার রেসপেক্টে নাম্বার গুলা দেখি, ও অ্যাকচুয়ালি এই নাম্বার গুলা জেনারেট করে। তো এটা হচ্ছে টোকেনাইজারের কাজ। টোকেনাইজার আমার ইনপুটটাকে কি করলো, টোকেনাইজ করে দিল। এখন টোকেনাইজ করে দেওয়ার পর এটা আরেকটা লেয়ার আছে, সেটা হচ্ছে এমবেডিং লেয়ার। এখন এমবেডিং লেয়ারের কাজ কি, ধরেন টোকেনাইজার আমাকে একটা, দুইটা, তিনটা, চারটা, ধরেন যে 100, 105, 1000 আর 25, এই চারটা টোকেন দিল, হ্যাঁ। এই চারটা টোকেন নিয়েও কিন্তু এই পুরা সেন্টেন্সের মিনিংটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে না। তো এইটার জন্য কি করা হয়, একটা এমবেডিং লেয়ারে পাস করা হয়। এখন এমবেডিং মানে কি, এমবেডিং মানে হচ্ছে কোনো একটা ওয়ার্ডের অথবা কোনো একটা ধরেন ইমেজ হইতে পারে, কোনো একটা সেন্টেন্স হইতে পারে, ভয়েস হইতে পারে, এগুলাকে নাম্বার দিয়ে এমন ভাবে রিপ্রেজেন্ট করা যেইটা ওই নাম্বারটা ওই ওয়ার্ড হোক, ওই সেন্টেন্স হোক, অথবা আপনার একটা ইমেজের মানে বলতে পারেন যে ইমেজকে নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা, কিন্তু এমন ভাবে যে ওই নাম্বারস এর মধ্যে ইমেজের কনটেক্সট আছে। যেটা হচ্ছে আমি ম্যাথমেটিক্যালি চাইলে ওই এমবেডিং এর মধ্যে ভেক্টর অপারেশন করতে পারি, যা লাইক হচ্ছে আমরা যখন এই যে ডিস্টেন্স ক্যালকুলেট করি দুইটা পয়েন্টের, ওই ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারি। ধরেন যে আমার একটা ওয়ার্ড আছে হচ্ছে ম্যান, আরেকটা আছে হচ্ছে কিং, আরেকটা হচ্ছে
ওমেন, আরেকটা হচ্ছে কুইন। এখানে দেখেন এই দুইটা ওয়ার্ড হচ্ছে মেল জাতীয় শব্দ। জেন্ডার হচ্ছে মেলদের ক্ষেত্রে ইউজ করা হয়, আর এই দুইটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে ইউজ করা হয়। আমি যখন এই দুইটা ওয়ার্ডের এমবেডিং জেনারেট করব, মানে একটা সিকোয়েন্স অফ নাম্বার জেনারেট করব, হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা যখন এই চারটা ওয়ার্ডকে এমবেডিং জেনারেট করব, তখন আমরা দেখতে পারবো ওই এমবেডিংটাকে যখন আমরা হচ্ছে কোন একটা স্থানাঙ্ক সংখ্যা, মানে যেমন হচ্ছে আমরা কার্টেসিয়ান এক্স অক্ষ ওয়াই অক্ষে বিভিন্ন ডাইমেনশনে প্লট করি না, আমরা বিভিন্ন ধরনের প্লটিং করি না, আমরা যদি ওই এমবেডিংটা কখনো প্লট করতে পারতাম, আমরা দেখতাম যে হায়ার ডাইমেনশনে কোন এই ম্যান আর কিং এক জায়গায় থাকবে আর ওমেন আর কুইন আরেক জায়গায় থাকবে। আমরা এমবেডিং হওয়ার কারণে আমাদের সুবিধা হয়েছে, আমরা এই ওয়েমেন কুইন, তারপর হচ্ছে ম্যান কিং, এগুলোর মধ্যে ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারবো, লাইক কোসাইন সিমিলারিটি বের করা, ডিস্টেন্স বের করা। তারপরে আমরা চাইলে ধরেন যে আমরা যদি ম্যান থেকে ওয়েমেনটারে বাদ দিয়ে ওটার সাথে কিং যোগ করি তাহলে কুইন পাবো। এইরকম কাজও করা যায় এমবেডিং দিয়ে। এখন কথা হচ্ছে এমবেডিংটা অ্যাকচুয়ালি কি? এমবেডিং হচ্ছে একটা লং লিস্ট অফ নাম্বার। ধরেন যে এইরকম বিশাল একটা, যারা জাভা করছেন তারা অ্যারে লিস্ট চিন্তা করতে পারেন, অথবা ভেক্টর চিন্তা করতে পারেন, ওই যে ভেক্টর এমবেডিং বলা হয়, ভেক্টর ডেটাবেস। তো এই প্রত্যেকটা আইডি অথবা প্রত্যেকটা টোকেনকে একটা বিশাল নাম্বারে কনভার্ট করে, সেটা হচ্ছে এই এমবেডিং লেয়ারের কাজ। ঠিক আছে, আপনারা যেমন হচ্ছে ওপেন এআই নিজের একটা এমবেডিং মডেল ইউজ করে, জেমিনাই একটা এমবেডিং মডেল ইউজ করে, যেমন হচ্ছে জেমিনাই এমবেডিং 001 ইউজ করে। এরকম করে আপনারা ডিফারেন্ট এমবেডিং মডেল ফর ডিফারেন্ট এলএলএম ইউজ করতে পারেন। আর এমবেডিং গুলা দেখতে কিরকম হয়? এমবেডিং গুলা দেখতে অনেকটা হচ্ছে এই যে এরকম হয়। আমার এখানে কয়টা মানে টোকেন আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই দেখেন প্রত্যেকটার জন্য একটা বিশাল বড় একটা এমবেডিং জেনারেট হয়েছে। হ্যাঁ, এই এক একটা এমবেডিং এর সাইজ হচ্ছে 2560। এখন ওপেন এআই এর যে GPT-3 মডেলটা ছিল ওইটার জন্য 12,000 ডাইমেনশনের একটা, মানে প্রত্যেকটা টোকেনের জন্য সে 12,000 ডাইমেনশনের এক একটা এমবেডিং জেনারেট করতো। সো 12,000 ডাইমেনশন আমরা ফর মানে নর্মাল হিউম্যান মানে 3 ডাইমেনশন চিন্তা করতে পারি, বাট হচ্ছে কম্পিউটারে যখন আমরা ক্যালকুলেশন করি তখন অ্যাকচুয়ালি আমরা অনেক বেশি হায়ার ডাইমেনশনেও জিনিসপত্রে চিন্তা করতে পারি অথবা ক্যালকুলেট করতে পারি। তো আমার যে এমবেডিং লেয়ারটা, ও আমাকে ধরেন যে এই 4টা ইয়ার জন্য 4টা এমবেডিং দিল, ভেক্টর এমবেডিং। এরপর এখন কথা হচ্ছে আমার ওই যে আমি যেটা বললাম, একটা উদাহরণ দিলাম যে ব্যাংক আর রিভার ব্যাংকের, তো ওই ওয়ার্ড গুলা কোন পজিশনে আছে ওই পজিশনের উপর বেস করেও কিন্তু আমার ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যাইতেছে, রাইট? আমার রিভার ব্যাংকের যে ব্যাংক ওইটার জন্য আমার এমবেডিং মডেল যে এমবেডিং জেনারেট করবে, আর ব্র্যাক ব্যাংকের যে ব্যাংক ওইটার জন্য সেম এমবেডিং জেনারেট করবে। তাইলে আমার মডেল ওই দুইটারে ডিস্টিংগুইশ করবে কিভাবে, মানে ওইটারে ডিফারেন্সিয়েট করবে কিভাবে? এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের এই প্রত্যেকটা এমবেডিং এর সাথে একটা করে পজিশনাল এমবেডিং অ্যাড করতে হয়। এই পজিশনাল এমবেডিং মানে ক্রিয়েট করার হচ্ছে ডিফারেন্ট ওয়ে আছে, সাইনোসাইডাল ওয়ে আছে, রোটেটরি পজিশনালি এমবেডিং আছে, ওগুলাতে আপাতত না যাই। আপনি ধরেন যে নর্মালি 1 2 3 4 এভাবে হচ্ছে প্রত্যেকটা এমবেডিং এর সাথে আমি হচ্ছে ওটার পজিশনকে কনক্যাটিনেট করে দিলাম, এন্ড দেন হচ্ছে আমার অ্যাকচুয়ালি এলএলএম যেটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার এলএলএম। এখানে কি কি লেয়ার থাকতে পারে? নর্মাল একটা লিনিয়ার লেয়ার থাকতে পারে, এটা এক এক রকম হয়। তারপর ধরেন যে আপনার
মেবি অ্যাটেনশন লেয়ার থাকতে পারে, এটা ক্রস অ্যাটেনশন হইতে পারে, সেলফ অ্যাটেনশন হইতে পারে। দেন হচ্ছে আপনার একটা লেয়ার নর্মালাইজেশন লেয়ার হইতে পারে, অ্যাক্টিভেশন লেয়ার হইতে পারে। এটা হচ্ছে একটা ডিকোডার ব্লক থাকে। অ্যান্ড এরকম ধর এই যে মডেলগুলো বড় হয় কিভাবে, এই যে ডিকোডার লেয়ারের সাইজ বাড়তেই থাকে। ধরেন যে এটা এরকম ধরেন যে 100টা ডিকোডার লেয়ার পরপর থাকে, ঠিক আছে? এরকম ডিকোডার লেয়ারের থ্রুতে যায়, অ্যান্ড দেন হচ্ছে লাস্ট লেয়ারটাকে একটা আমরা ধরেন যে আমরা নর্মাল ক্লাসিফিকেশন প্রবলেম করার জন্য কি করি, একটা ডেন্স লেয়ার নেই না, ডেন্স লেয়ার অথবা লিনিয়ার লেয়ার, এইটার আউটপুটটা যায়, অ্যান্ড ওইখান থেকে আমরা হচ্ছে পুরা যে আমার আউটপুটটা আছে ওইটাকে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে কনভার্ট করি। তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে কি, মানে হচ্ছে যতগুলা সংখ্যা আছে সবগুলার যোগফল 1। তো ওইখান থেকে আমার হাইয়েস্ট প্রবাবিলিটি যেই টোকেনের, ওই টোকেনটাকে আমি সিলেক্ট করে আইসা ধরেন যে এখানে বসাই। ধরেন এটার পরে হচ্ছে মোস্ট প্রবাবল টোকেন হয়তো বা ফুল স্টপ হইতে পারে। এখন কোন মডেল হচ্ছে একটা মানে হচ্ছে হাইয়েস্ট প্রবাবিলিটি হলা টোকেনটাকে নেয়, কোন মডেল হচ্ছে টপ কে প্রবাবিলিটি হলা যেই টোকেন গুলো আছে ওগুলাকে নেয়। তো এটা হচ্ছে এলএলএম এর ওভারঅল আর্কিটেকচার। মানে হচ্ছে আপনি যত এলএলএম দেখবেন কম বেশি এরকমই হয়, ঠিক আছে? তারপর এটার উপর তারা নিজেদের মতো বিভিন্ন রকমের কাজ করে, হয়তো আরএল ইউজ করে। তো এখন কথা হচ্ছে একটা এলএলএম ইনফারেন্সের ক্ষেত্রে আর ট্রেনিং এর ক্ষেত্রে দুইটা ডিফারেন্ট ওয়েতে কাজ করে, ঠিক আছে? আপনি ধরেন আমি ইনফারেন্স মানে হচ্ছে আমরা যখন প্রেডিকশন করি, মানে এলএলএম কে দিয়ে আমরা ধরেন যে কোন এক ধরেন আপনি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশন চাইছেন, ও আপনাকে কি করতেছে, সলিউশনটা দিতেছে, ঠিক আছে? আমরা যখন ইউজ করি এটা হচ্ছে ইনফারেন্সের সময় আমার তো নর্মালি হচ্ছে এটা ট্রেন হয় না, ঠিক আছে? ও এখানে হচ্ছে ধরেন যে আপনি ইনপুট দিলেন, ইনপুট দেওয়ার পর পুরো জিনিসটাকে সে টোকেনাইজ করলো, দেন হচ্ছে এমবেডিং জেনারেট করলো, দেন হচ্ছে ডিকোডার লেয়ার দিয়ে পাস হইতে থাকলো, পাস হওয়ার পর সে একটা টোকেন জেনারেট করলো, দেন হচ্ছে টোকেন জেনারেট করে এখানে ধরেন যে ফুল স্টপ অথবা এখানে আরেকটা ওয়ার্ড আনলো, ওয়ার্ড এনে এই পুরাটাকে আবার ইনপুটে পাঠায়। এরকম হচ্ছে বারবার এই ডিকোডার লেয়ারের থ্রুতে এটা পাস হয়, অ্যান্ড এটা একটা মানে হচ্ছে সাইক্লিক ওয়েতে যাইতে থাকে, অ্যান্ড আলটিমেটলি আপনার যখন রেসপন্সটা শেষ হয় আপনি ফুল রেসপন্সটা পাওয়া যান, ঠিক আছে? এটা হচ্ছে ইনফারেন্সের সময়। এখন কথা হচ্ছে যখন আমাদের এলএলএমটা ট্রেন হয় তখন অ্যাকচুয়ালি কিভাবে ট্রেন হয়। এলএলএম কে ট্রেন করার মাল্টিপল স্টেপ থাকে, ঠিক আছে? একটা হচ্ছে প্রি ট্রেনিং আর একটা হচ্ছে ফাইন টিউনিং। অনেক ধরেন আগের জিপিটি গুলাতে ওরা প্রি ট্রেনিং এ অনেক বেশি টাইম ওয়েস্ট করতো, কিন্তু বর্তমানে ওরা রিসার্চ করে দেখছে প্রি ট্রেনিং থেকে ফাইন টিউনিং এ যদি আমি বেশি টাইম দেই তাহলে দেখা যাচ্ছে যে আমার রেসপন্সটা আরো বেশি ভালো আসতেছে। তো প্রি ট্রেনিংটা মানে হচ্ছে ধরেন আমার পুরা যে ওয়েব আছে, এই পুরা ওয়েব থেকে আমি যত রকমের ডেটা আছে ওই ডেটা গুলাকে স্ক্র্যাপ করে ওরা হচ্ছে ধরেন যে আমি এই লাইনটা দিয়ে আমার মডেলটাকে ট্রেন করব। তো ফার্স্টে আমি কি করব, আমি ফার্স্টে হচ্ছে আই পাস করব আমার, অথবা আইএম পাস করার পর আমার মডেল যেহেতু ফার্স্টে একদম প্রথম ইপক চলতেছে, তো ও ধরেন যে অন্য একটা কিছু আইএম নো ওয়ান হয়তোবা প্রেডিক্ট করলো, কিন্তু আমার এখানে আছে কি আই এম এ স্টুডেন্ট, আই এম এ আছে, তার মানে হচ্ছে নেক্সট টোকেনটা এ। তো এটার সাথে এটার ওই যে লস ক্যালকুলেশন করলো, দেন হচ্ছে ও ব্যাক প্রোপাগেট করে আবার
ধরেন যে আবার পরের পরের ইয়াতে এতটুকু ইনপুটে গেল, দেন হচ্ছে ও এইটা প্রেডিক্ট করার ট্রাই করলো, পরেরটাতে এইটা পুরাটা ইনপুটে গেল, এটা প্রেডিক্ট করার ট্রাই করলো, লস ক্যালকুলেট হলো, ব্যাক প্রোপাগেশন হলো। এন্ড এরকম করতে করতে দেখা যাচ্ছে যে আমাদের পুরা ওয়েবের যত কন্টেন্ট আছে সব কন্টেন্টের একটা ওভারঅল কনসেপ্ট এলএলএম এর মধ্যে মোটামুটি চলে আসে। বলতে পারেন যে এলএলএম অনেকটা আমাদের পুরা ওয়েব, আমাদের যত নলেজ আছে ওই নলেজের একটা মুখস্থ করে ফেলছে, ঠিক আছে। এন্ড এটা হচ্ছে প্রি ট্রেনিং স্টেজ। এখন হচ্ছে আমরা তো জিপিটি রে যখন প্রম্পট দেই ও তো খুবই স্ট্রাকচারড ওয়েতে আমাদেরকে আউটপুট দেয়, রাইট? এই স্ট্রাকচারড ওয়েতে আউটপুটটা দেওয়ার কিভাবে দেয়, এই এই স্টেজটাকে বলা হচ্ছে ফাইন টিউনিং স্টেজ। এখন ফাইন টিউনিং এর অনেকগুলো অ্যাপ্রোচ আছে। ফাইন টিউনিং এর জন্য ধরেন কি কি অ্যাপ্রোচ হইতে পারে? এক নাম্বার হইতে পারে যে ইনস্ট্রাকশন টিউনিং, যেখানে হচ্ছে একজন হিউম্যান বসে বসে এলএলএম কে ইনস্ট্রাকশন দেয়, দেন হচ্ছে একটা আউটপুট দেয় এন্ড সে ওটাকে ভ্যালিডেট করে। তারপর হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং হইতে পারে, যেটাতে হচ্ছে ইউজার বারবার রিইনফোর্স করতেছে যে তোমার এটা ঠিক হয় নাই, এটাকে এরকম হইতে হবে। দেন আরেকটা হইতে পারে যে হচ্ছে ফুল ফাইন টিউনিং। ফুল ফাইন টিউনিং অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশন টিউনিং অথবা আপনি বলতে পারেন যে আরএল, এই দুই এগুলো অ্যাকচুয়ালি ফুল ফাইন টিউনিং। এন্ড এই যে ফাইন টিউনিং গুলা, এই ফাইন টিউনিং এ কি হয়, আমার যে এলএলএম এর প্রত্যেকটা লেয়ারে অবশ্যই কিছু ওয়েটস আছে। কি ধরেন যে এখনকার মডেলে তো 1 ট্রিলিয়ন পরিমাণ প্যারামিটার থাকে। তো এই ফাইন টিউনিং এ প্রত্যেকটা প্যারামিটার টিউন হয়, মানে চেঞ্জ হয়। কিন্তু দেখা যাচ্ছে যে এলএলএম কে আপনার ধরেন যে আপনি এলএলএম তো এগুলো মানে নর্মালি এলএলএম যখন প্রি ট্রেন হয় এগুলো হচ্ছে জেনারেল পারপাস এলএলএম থাকে, কিন্তু আপনি চাইতেছেন এটা হচ্ছে আপনার কোন একটা স্পেসিফিক কাজ এটা কইরা দিবে, এই জন্য এটাকে আপনি টিউন করতে চাইতেছেন। ফর এক্সাম্পল আপনি চাইতেছেন যে আপনার এলএলএম একটা স্ট্রাকচারড আউটপুট দেয়, আপনি জেসনে আউটপুট দিতে পারে অথবা এক্সএমএল আউটপুট দিতে পারে। তো আপনি কি করবেন, আপনি একটা আপনার ডাটা সেট ক্রিয়েট করবেন এন্ড এটাকে আপনি লরা একটা অথবা ক্লোরা, এই দুইটা হচ্ছে আপনার প্যারামিটার এফিশিয়েন্ট ফাইন টিউনিং টেকনিক। এই জিনিসটা একটু আমি এক্সপ্লেইন করি। ধরেন এই পুরাটা আমার পুরা এলএলএমটারে যদি আমি একটা ওয়েট ম্যাট্রিক্স ধরি, মানে একটা ম্যাট্রিক্স, মানে পুরা এলএলএমটারে আমি একটা ম্যাট্রিক্স ধরতেছি, 2D ম্যাট্রিক্স ধরতেছি। এটাকে এইখানে ধরেন যে 400-500 বিলিয়ন ঘর আছে, হ্যাঁ। আমরা যখন মানে ফুল ফাইন টিউনিং করি তো এই প্রত্যেকটা ওয়েট চেঞ্জ হয়, কিন্তু রিসার্চাররা দেখতেছে যে এলএলএম তো এমনিতেই ভালো, এখন আমার কাজের জন্য যদি এটারে আমি একটু হালকা একটু ফাইন টিউন করতে পারতাম, যেটা হচ্ছে আমার ধরেন কম্পিউটেশনাল পাওয়ারও কম লাগলো, আমার ভিরএমও কম লাগলো, ওর জন্য রিসার্চাররা কি করছে, একটা এফিশিয়েন্ট ফাইন টিউনিং টেকনিক বের করছে, সেটা হচ্ছে লরা, সেটা হচ্ছে লোয়ার র্যাঙ্ক অ্যাডাপ্টেশন। এখানে কি করে, এখানে হচ্ছে অরিজিনাল মডেলটাকে চেঞ্জ করা হয় না, অরিজিনাল মডেলের যে ওয়েটটা আছে ওয়েটটাকে ফ্রিজ করে রাখা হয়, ঠিক আছে। এন্ড দেন এটার সাথে একটা অ্যাডাপ্টার লেয়ার, একটা আলাদা একটা ম্যাট্রিক্স, ছোট একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সকে জাস্ট অ্যাড করে দেওয়া হয়, যেটা হচ্ছে ডাইমেনশন এটা সেমই হয়। এখন কথা হচ্ছে আমার যদি আলাদা একটা ম্যাট্রিক্সই হয় যেটা ডাইমেনশন এটা সেম, তাহলে তো আমার মডেলটার সাইজ দ্বিগুণ হয়ে যাইতেছে। এটার জন্য কি করা হয়েছে, এক্স্যাক্টলি এই ফুল ধরেন যে এইরকম পুরা একটা ম্যাট্রিক্স কে না নিয়ে ধরেন যে এরকম দুইটা ভেক্টর নেওয়া হয়েছে, ঠিক আছে, যেটার ধরেন যে
আমি এখানে যতগুলা রো আছে এটাতে ততগুলা সংখ্যা থাকবে, অথবা ততগুলা রো, কিন্তু আর এখানে যতগুলা কলাম আছে আমার অরিজিনাল যে এলএলএমটা, এখানেও ধরেন যে এই সেম কলাম থাকবে, কিন্তু এইখানে কিছু থাকবে না। আমার যখন ট্রেনিং করার টাইম হবে তখন আমি কি চাইলে এই দুইটাকে গুণ করে মানে এই দুইটা 1D ভেক্টরকে গুণ করে একটা 2D একটা ম্যাট্রিক্স কি ক্রিয়েট করে ফেলতে পারি না? তো যখন লরা ইউজ করা হয় তখন অ্যাকচুয়ালি এরকম একটা কাজ করা হয়, যেটার ফলে দেখা যায় যে আমার যেই ফাইন টিউনিং এর যেই কাজটা সেটা খুবই এফিশিয়েন্ট ওয়েতে হয়ে যায়। দেখা যায় যে আমার যদি একটা মডেল থাকে যে ধরেন ফর এক্সাম্পল 7 বিলিয়ন প্যারামিটারের মডেল, এখানে যদি 7B থাকে, এখানে ধরেন যে 1 মিলিয়ন প্যারামিটার অ্যাকচুয়ালি আমার ফাইন টিউন হয়ে যায়। এন্ড এখানে আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে কিউ লরা। এই কিউ লরাটা কি করে, ধরেন আপনি এতটুকু তো ঠিক আছে যে লরা কি করতেছে, আমার একটা এফিশিয়েন্ট একটা ছোট একটা অ্যাডাপ্টার লেয়ার ইউজ করতেছে, যেটা হচ্ছে ফাইন টিউন করার সময় জাস্ট অতটুকু জায়গা ট্রেন হইতেছে নতুন করে। আমার আগের যে অরিজিনাল যেই ওয়েটটা আছে অথবা অরিজিনাল যে এলএলএমটা আছে ওটা চেঞ্জ হচ্ছে না। কিন্তু ধরেন আপনি 15 বিলিয়ন অথবা 7 বিলিয়ন 8 বিলিয়ন প্যারামিটার একটা মডেল আপনি ক্যাগেলে লোড করতে চাইতেছেন। এখন ক্যাগেলে তো আপনার জিপিইউ দেয় হচ্ছে 15 GB। 15 GB দিয়ে কি এটাকে মানে পুরাপুরি লোড করা পসিবল? আমাদের এক একটা ওয়েট মানে হচ্ছে প্রত্যেকটা ঘর 32 বিট মানে হচ্ছে 4 বাইট করে জায়গা নিয়ে রাখে। তো আপনি চিন্তা করেন যে 7 বিলিয়ন প্যারামিটার কত বাইট অথবা কত জিবি জায়গা নিবে। তো রিসার্চাররা এই জায়গায় আরেকটা ইনোভেশন আনছে, সেটা হচ্ছে ওরা দেখছে যে আমরা যদি এই প্রত্যেকটা যেই ওয়েট আছে অথবা যে আমার এলএলএম এর যে মানে প্রত্যেকটা অ্যাকচুয়ালি তো আমরা এলএলএম রে ট্রেন করি মানে হচ্ছে এলএলএম এর ওয়েটকেই ট্রেন করি, এমন একটা ওয়েট আনি যেটাতে হচ্ছে আমার ডিজায়ার আউটপুট আসে। তো দেখা যাচ্ছে যে ওরা হচ্ছে 32 বিট থাকা মানে হচ্ছে ধরেন যে আপনি চিন্তা করেন যে 0.00001256 এরকম একটা নাম্বার। হ্যাঁ, এটা ধরেন ফর এক্সাম্পল তর্কের খাতিরে ধরে নিতেছে এটা স্টোর করতে 32 বিট লাগতেছে। হ্যাঁ, ধরেন যে এই জায়গায় আরেকটা নাম্বারও আছে, কিন্তু আমি যদি এতটুকুকে আমি স্টোর না করি, মানে হচ্ছে আমার 32 বিট আছে, এখন আমি 16 বিটকে স্টোর করব। এটার যদিও বিভিন্ন ম্যাথমেটিক্যাল ওয়েতে এই যে ওয়েটটাকে কমে আনা হয়, অথবা যে আমি কয় বিটে স্টোর করব যাতে যত কম পারা যায় আমার ইনফরমেশন লস হয়, ওইভাবে হচ্ছে এটাকে কমানো হয়। তো দেখা যাচ্ছে হয়তোবা আমার কিছু ইনফরমেশন লস হইতেছে, কিন্তু আমি তো স্টিল ওইটাকে স্টোর করতে পারতেছি। তো রিসার্চাররা কি করছে, এই 32 বিটকে কমে 4 বিটে নিয়ে আসছে। এটাকে বলে কোয়ান্টাইজেশন। এটা হচ্ছে 32 বিটে যখন থাকে এটাকে বলে ফুল প্রিসিশন, তারপরে 16 বিটে যখন থাকে সেটা হচ্ছে হাফ, এরপর 8 বিটও হয় আর 4 বিটও হয়। ইভেন আমি কয়দিন আগে একটা পেপার পড়ছি যেটাতে হচ্ছে 1 বিটে একটা এলএলএম ক্রিয়েট করা হয়েছে, মানে হচ্ছে প্রত্যেকটা ওয়েট 1 বিটের। তো দেখা যায় যে 32 বিট থেকে 16 বিটে নামলে কিছু পরিমাণ ইনফরমেশন লস হয়, 16 থেকে 8-এ গেলে আরো ইনফরমেশন লস হয়। কিন্তু আমার এখানে একটা জিনিস বুঝতে হবে, এটা কিন্তু মানে ফ্রিজ করা, মানে হচ্ছে এটা ট্রেন হইতেছে না। আমি ট্রেন করব শুধু হচ্ছে এই অ্যাডাপ্টারটাকে, আমি লোড করার সময় এটাকে প্রত্যেকটা ওয়েটকে 4 বিটে কনভার্ট করে লোড করলাম, এন্ড এটাকে ফ্রিজ করে দিলাম, এটাকে আমি ট্রেন করলাম। এখন কথা হচ্ছে এটাও কি 4 বিটে ট্রেন হয়? না, আমার যে অ্যাডাপ্টার ম্যাট্রিক্সটা আছে এটা অ্যাকচুয়ালি 16 বিটের ট্রেন হয়। আমি যদিও চাইলে প্যারামিটার দিয়ে এটাকে করতে পারি, কিন্তু নর্মালি 16 বিটে ট্রেন হয়। তো এই যে সেটআপটা এটাকে বলা হয় কিউ লরা। এইটা দিয়েও অ্যাকচুয়ালি প্রপারলি কাজ করা যায়, মানে এফিশিয়েন্টলি মানে ফাইন টিউন করা যায়। তো
এতটুকু মোটামুটি হচ্ছে এলএলএম এর হাই লেভেলের ওভারভিউ। এখানে প্রত্যেকটা জিনিস আরো বেশি এক্সপ্লেনেশনের হয়তো দাবিদার। আমরা এলএলএম নিয়ে একটু কিছু কোড দেখি, এলএলএম কিভাবে লোড করা যায় অথবা এলএলএম নিয়ে কি করা যায়। আচ্ছা, আমরা যখন নর্মালি কাজ করি আমরা কি করি, আমরা হচ্ছে ওপেন সোর্স মডেলগুলোর জন্য হাগিং ফেস ইউজ করি, ঠিক আছে। হাগিং ফেসে আমরা যখন এই যে হাগিং ফেসে গেলে আপনি ডিফারেন্ট কাইন্ড অফ এই যে মডেলগুলো দেখতে পারবেন। হাগিং ফেস কি করে, একটা রিপোজিটরি, ওরা হচ্ছে যত ধরনের ওপেন সোর্স মডেলগুলো আছে মানুষজন এখানে হোস্ট করে রাখে, এবং এই যে এই মডেলগুলোকে দেন হচ্ছে একটা ইন্টারফেস দিয়ে দেয়, যেটা থ্রুতে হচ্ছে আমরা ডিরেক্টলি আমাদের যে পিসি থাকে এই পিসিতে আমরা লোড করতে পারি। হাগিং ফেসের যে ইন্টারফেসটা সেটা হচ্ছে ট্রান্সফরমার্স, এটা হচ্ছে একটা লাইব্রেরি প্রোভাইডেড বাই হাগিং ফেস। এখানে হচ্ছে আমাদের কাজ করার জন্য অবশ্যই টর্চ লাগবে, আর এই অ্যাক্সিলারেট লাগবে হচ্ছে ফাস্টার ইনফারেন্সের জন্য। আর এই যে এতক্ষণ বললাম যে কোয়ান্টাইজেশন, এই কোয়ান্টাইজেশন করার জন্য যে লাইব্রেরিটা ইউজ করি সেটা হচ্ছে বিটস এন্ড বাইটস। আর হচ্ছে এই মডেলটাকে, আমরা যে মডেলটাকে লোড করছি এই মডেলটাকে প্রপারলি কোয়ান্টাইজেশন ফাইন টিউন করার জন্য কিউলরা অথবা লরা দ্বারা যেই ইয়াটা ইউজ করে সেটা হচ্ছে পেফট। পেফটের ফুল ফর্ম হচ্ছে প্যারামিটার এফিশিয়েন্ট ফাইন টিউনিং, এন্ড দেন হচ্ছে ডেটা সেট, আর এটা হচ্ছে ট্রেনিং এর জন্য টিআরএল। আচ্ছা, এগুলো আস্তে আস্তে দেখতেছি। আপনার যদিও এক একটা মডেলকে লোড করার জন্য এক এক ধরনের ক্লাস ইউজ করতে হয়, ওটা হচ্ছে আপনি যখন কোনো একটা ফর এক্সাম্পল কিসে যাওয়া যায়, জিপিটি ওএসএস মডেলে যান, এখানে দেখবেন যে ওরা বলে দিছে যে আমার মডেলকে ইউজ করতে হলে আপনার কি কোড লেখা লাগবে। তবে এই যে কোডটা আছে যেটা হচ্ছে অটো মডেল ফর কজাল এলএম, এটা দিয়ে অ্যাকচুয়ালি মোটামুটি অনেক প্রায় সব সবগুলা মডেলই লোড করা যায়। জিপিটি টিপিটি টাইপ মডেল গুলা হয়তো একটু ঝামেলা করে। তো ধরেন আমি একটা মডেলের নাম লিখলাম, যে মডেলটাকে আমি লোড করতে চাই, আমি মডেলটাকে একটু সার্চ করে দেখি। এই যে আমি এই মডেলটাকে লোড করতে চাইতেছি, আমি মডেলের নামটা লিখলাম, এন্ড হচ্ছে অবশ্যই আমাকে যদি মডেলকে দিয়ে প্রেডিক্ট করাইতে হয় তাহলে আমার ওইটা টোকেনাইজার লাগবে। সো প্রত্যেকটা মডেলের একটা টোকেনাইজারও থাকে, ওই টোকেনাইজারটা অটো টোকেনাইজার আপনার মনে হয় আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, সবার কেমন লাগতেছে? সবার ভালো লাগছে স্যার। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে করেন। আচ্ছা, মাহবুব তো চলে আসছে। হ্যাঁ, বাকিরা সবাই এগুলো একটু নোট ডাউন করে নিন। কে গেলে ধরেন আপনাদের রান দিতে হবে বা গুগল ক্লাবে আপাতত, হ্যাঁ, আপাতত নর্মাল মডেলগুলো দিয়ে আপনাদের বায়োলজিক্যাল ডেটার উপর ট্রাই করে দেখতে হবে। এরপর না হয় কাজ ভালো হইলে না হয় আমরা আলাদা জিপিইউতে তখন অ্যাক্সেস নিব আর কি, যেগুলো আছে আমাদের। সরি, আমার নেটটা চলে গেছিল।
শোনা যাচ্ছে না কোথায়? কেউ কি শুনতে পাচ্ছেন? না স্যার। হ্যালো, সমস্যা হচ্ছে। আচ্ছা, তা আমরা কি ব্রেক নিতে পারি একটা সবাই 5 মিনিটের? জি স্যার। মাহবুব, কি অবস্থা? আপনি কি জয়েন করছেন? ও, নেট চলে গেছে। নেট কিনে কি জয়েন করতে পারবেন? মানে হটস্পট দিয়ে জয়েন করবেন? আচ্ছা, হ্যাঁ, ওকে।
I'm extremely sorry, স্যার, আমার অ্যাকচুয়ালি নেটে প্রচুর ঝামেলা করতেছে হুট করে। না সমস্যা নেই, আমরা সবাইকে এমনিও 5 মিনিটের একটু দিছি, ব্রেক দিছি। সো আপনি আসেন একটু সব। এখন কি ঠিক হয়েছে একটু নাকি? জি স্যার, এখন ঠিক আছে। ওকে, 5 মিনিট হয়ে গেছে, আপনি আস্তে ধীরে শুরু করতে পারেন। এখন তো মনে হয় মেইনলি কোডিং পার্টটা আমরা দেখবো নাকি? জি স্যার। সো কোডিং পার্টটা যেহেতু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্যার, আমি কি স্টার্ট করব? হ্যাঁ, আমার মনে হয় আপনি জাস্ট ওভারভিউ দেখাই দেন, জাস্ট ওই টেকনিক্যাল ইস্যু কোনটা কি একটু জাস্ট ডিসক্রাইব করে দেন, বাকিটা জি ওরা তো কোড শেয়ার করে দিলে ওরা নিজেরাই জি স্যার। ওখানে এগুলো আরো ডিটেইলস বুঝতে পারবে। ওকে। আচ্ছা, আমাদের যদি মডেলকে ফাইন টিউন করতে হয়, এই ফাইন টিউনিং এর কোডটা আমি এখন একটু এক্সপ্লেন করে দিতেছি। যেমন হচ্ছে ফর এক্সাম্পল আমরা এই মডেলটাকে ফাইন টিউন করব। ফাইন টিউন করার জন্য আগে হচ্ছে আমার যে কোয়ান্টাইজেশন যে কনফিগারেশনটা ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে বিটস এন্ড বাইটস কনফিগ। এখানে আমি বলেছিলাম যে আমরা লোড করার সময় 4 বিট কোয়ান্টাইজ করে আমরা লোড করব, সেটা হচ্ছে NF4। এটা হচ্ছে মানে কোয়ান্টাইজেশনের একটা স্পেশাল ডেটা টাইপ বলতে পারেন। অ্যান্ড হচ্ছে আমার যে কম্পিউটেশনাল টাইপ, ওই যে আমি যে বলেছিলাম যে যে কম্পিউটটা হবে নতুন যে আমার অ্যাডাপ্টার ওয়েট, সেটা হচ্ছে bfloat16 এই কম্পিউট হবে, সেটা আমি স্পেসিফাই করে দেওয়ার পর আমার এই কোয়ান্টাইজেশন কনফিগটাকে যদি আমি এই যে লোডিং করার সময় পাস করে দেই, সে অ্যাকচুয়ালি আমার কোয়ান্টাইজ করেই মডেলটাকে লোড করে ফেলবে। অ্যান্ড এখানে দেখতে পারতেছেন যে এই কোয়ান্টাইজ করে লোড করার পর ইনফারেন্স যখন আমি করছি, ইনফারেন্স মানে আমি যখন প্রেডিক্ট করছি, আগে দেখা যাইতেছিল যে অনেক বড় একটা সিকোয়েন্স আমাকে আউটপুট দিতেছিল, কিন্তু এখন সেম প্রম্পটে আমাকে আরো শর্ট সিকোয়েন্স আউটপুট দিতেছে। কারণ হচ্ছে মডেলের কিছু হইলো ইয়ারটা লস হয়েছে। হ্যাঁ, অ্যান্ড এইখানে এটাকে হচ্ছে আমি কোয়ান্টাইজ করে লোড করছি, কিন্তু এখন হচ্ছে আমি ক্লোরা ইউজ করে মানে হচ্ছে আমার মডেলটাকে ফাইন টিউন করার জন্য রেডি করব। সেটা হচ্ছে এতটুকু পর্যন্ত সেম, মানে হচ্ছে আমি লোড কোয়ান্টাইজ করে লোড করব, দেন হচ্ছে আমি লরা কনফিগারেশন করব। ঠিক আছে, আপনারা দেখবেন যে আমরা যখন মডেলটাকে এই যে এখানে যখন আমরা প্রিন্ট করছি, দেখবেন এখানে কিউ প্রজ, কে প্রজ, ভি প্রজ এরকম নামে কয়েকটা লেয়ার আছে। আমরা যখন কোনো মডেলকে ফাইন টিউন করি, মেইনলি এগুলো হচ্ছে অ্যাটেনশন লেয়ার, আমরা মেইনলি হচ্ছে অ্যাটেনশন লেয়ার গুলাকেই ফাইন টিউন করি। তো আমি এখানে বলে দিলাম যে আমরা হচ্ছে এই অ্যাটেনশন লেয়ার গুলাকে ধরবো, এন্ড দেন হচ্ছে এখানে এখানে প্রত্যেকটা জিনিসের এক একটা মিনিং আছে। যেমন হচ্ছে আমি একটু যদি ইয়াতে যাই, ধরেন আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এরকম ওয়ান ডাইমেনশনাল দুইটা, আমরা যখন লরা ইউজ করি তখন হচ্ছে আমরা এরকম ওয়ান ডাইমেনশনাল দুইটা ভেক্টরকে জাস্ট অ্যাডাপ্টার হিসেবে অ্যাড করি, কিন্তু আমরা চাইলে এরকম দুইটা কলাম আছে, এর দুইটাও নিতে পারি, তিনটাও নিতে পারি। মানে এটা হচ্ছে আমরা কতটুকু আমাদের জিপিইউর উপর বেস করে অ্যাকচুয়ালি এই জিনিসটাকে আমরা অ্যাড করতে পারি। তো আমাদের ধরেন যদি আমাদের জিপিইউ একটু বেশি হয়, আমার এখানে লরা আলফা অথবা আর এই দুইটাকে আমরা আরেকটু বাড়ায় দিতে পারি। দেন হচ্ছে ড্রপ আউট রেটটাকে সেট করে দিয়ে দেন হচ্ছে আমরা এই যে এই ফাংশন গেট পিফট মডেল, এটার মধ্যে যদি লরা কনফিগার মডেলটাকে পাস করে দেই, ও অ্যাকচুয়ালি আমাকে আমার মডেলটাকে ফাইন টিউন করার জন্য একদম মানে রেডি করবে। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি আমি আমার ট্রেনেবল প্যারামিটার গুলাকে একটু প্রিন্ট করছি। দেখেন আমার মডেলে অ্যাকচুয়াল প্যারামিটার ছিল হচ্ছে এতগুলা, কিন্তু টোটাল ট্রেনেবল প্যারামিটার এতটুকু, মানে হচ্ছে টোটাল ইয়ার হচ্ছে 0.53%ও না, 1%-এরও কম প্যারামিটারকে ফাইন টিউন করে অ্যাকচুয়ালি আমরা চাইলে আমাদের নিজেদের মানে ডিজায়ার আউটপুট নিয়ে আসতে পারি। অ্যান্ড এখানে যদিও এখানে আমি একটু ফাইন টিউন করার মানে একটু করাই দেখাইছি ফর মানে হচ্ছে একদম সিম্পল ডেটা, ধরেন যেটা হচ্ছে আমার প্রম্পট, আমি চাইতেছি এরকম আউটপুট দেখ। তো আমি একটা ডামি ডেটা সেট ইউজ করে এই ট্রেনিং আর্গুমেন্টস, এটা হচ্ছে আমার
এই একটা প্রিডিফাইন লাইব্রেরি, সেখানে কিছু প্যারামিটারকে সেট করতে হয়। অ্যান্ড এরপর হচ্ছে এসএফটি ট্রেনারের মধ্যে যদি আমি মডেলটাকে পাস করে দেই, অ্যান্ড এটা ট্রেন একটা ফাংশন আছে, ফাংশনটাকে কল করলে মোটামুটি সে নিজেই ট্রেন করে ফেলবে। মানে জিপিটি মানে অথবা এলএলএম টাইপ মডেলগুলো অ্যাকচুয়ালি এমনি কাজ করে, এগুলাকে ট্রেন করতে অথবা ফাইন টিউন করতে অত বেশি প্যারা নেওয়া লাগে না। এখানে তো নর্মালি আমি এমবেডিং গুলাকে জাস্ট প্রিন্ট করছি, যে গেট ইনপুট এমবেডিং ফাংশনকে কল দিলে ও অ্যাকচুয়ালি আমাকে এমবেডিং গুলা দিয়ে দেয়। মানে এরকম করে কিন্তু আমরা চাইলে প্রত্যেকটা লেয়ারের থেকে ওয়েট গুলাকে নিয়ে আসতে পারি। তো এতটুকু। একটা কোশ্চেন আছে। জি স্যার। সেটা হচ্ছে যে এখানে তো মডেল হচ্ছে কুএন এর মডেল নিছেন। জি স্যার। আমরা যদি অন্য কোনো মডেল নিই তাহলে কি সেম প্রসেসে আমরা হচ্ছে কনফিগারেশন করতে পারবো, ফাইন টিউন করতে পারবো, নাকি সেগুলোর কমান্ড বা সিনট্যাক্স গুলো একটু আলাদা হবে আর কি মডেল টু মডেল? অলমোস্ট সেম বলতে পারেন, অলমোস্ট সেম। মানে হচ্ছে সবাই এক ধরনের স্পেসিফিকেশন ফলো করে, তো অলমোস্ট সেম বলতে পারেন। দুই একটা জায়গায় হয়তোবা একটু প্রবলেম হইতে পারে। সেগুলোকে আমরা হাগিং ফেসে পাবো নাকি মডেলগুলা ওগুলা স্যার একটু দেখতে হবে। ধরেন যে ফর এক্সাম্পল প্রত্যেকটা ইয়ার একটা গিটহাব রিপোজিটরি থাকে, ইস্যু থাকে, অথবা দেখা যাইতেছে যে বিভিন্ন ফোরামে গিয়ে একটু ঘাটাঘাটি করতে হয় যে আমি এটা তো করতে চাইতেছি, এটা করতে, দেখা যায় যে যেই প্রবলেমে পড়ছি ওইটা অন্য আগে কেউ না কেউ পড়ে আসে, একটু টাইম দিতে হয় আর কি। দেখা যায় যে না হলে হচ্ছে, যেমন হচ্ছে স্যার আমি লাভা নিয়ে কাজ করতেছিলাম, ওইটা লোড করতে প্রচুর ঝামেলা হইতেছিল। ওইটা হচ্ছে অনেক পুরানো মডেল ছিল, কিন্তু হচ্ছে আমি লোড করতে পারতেছিলাম না ওদের কোড দিয়েই। পরবর্তীতে ওদের ইস্যু ক্রিয়েট করে ওদেরকে বলছি, আর ওরা আমাকে ফিক্স করে দিয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ওরা কি সাধারণত এই ক্যাগেলেই কাজ করবে নাকি কোলাবে করবে, কোথায় চালাবে? স্যার আমি কোলাব থেকে ক্যাগেলকে প্রেফার করি, কারণ হচ্ছে কোলাবের মধ্যে আপনি কোড ব্যাকগ্রাউন্ডে কোড রান করে রাখা যায় না, কিন্তু ক্যাগেলে আপনি যদি আপনার পুরা যে ইয়াটা থাকে, কি বলে, পুরা নোটবুকটা একদম ফার্স্ট টু লাস্ট প্রপারলি কোডেড থাকে, তাহলে আপনি চাইলে এটাকে এই যে সেভ ভার্সনে দিয়ে ব্যাকগ্রাউন্ডে রান করে দিতে পারেন। সো আর এখানে বসে থাকা লাগে না, ও ব্যাকগ্রাউন্ডে দুইটা টাস্ক সাইমালটেনিয়াসলি রান করতে পারে। এখানে বাকিরা ক্যাগেলে কাজ করছেন নাকি কোলাবে কাজ করছেন বেশি আপনারা যারা আছেন পার্টিসিপেন্টস? স্যার যেটুকু করছিলাম কোলাবেই করছিলাম, কোলাবেই করছিলাম। তাইলে মাহবুব আজকে শেষ হইলে একটু জাস্ট ক্যাগেলের কোনো ইস্যু থাকলে বা কিভাবে করতে হবে ওদের একটু দেখাই দিয়েন। আচ্ছা আচ্ছা স্যার। আরেকটা জিনিস স্যার, সেটা হচ্ছে আমি একটা মিনিট স্যার, আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করে দেন হচ্ছে। স্যার আপনি যে আমাকে যে পেপারটা দিয়েছিলেন, আমি জাস্ট এটার লাস্টে অ্যাপেন্ডিক্সের একটু কয়েকটা জিনিস আমি একটু দেখাই যদি। সেটা হচ্ছে এই পেপারটাকে যদি আমি কাজ করতে চাই, এখানে অ্যাকচুয়ালি আমার মডেলকে লোড করাই লাগে না, ঠিক আছে? ওরা একটা স্ট্রাকচার প্রম দিছে, দেখেন, সেটা হচ্ছে ওরা বলতেছে উই আর ক্লাসিফাইং এর ডেটা সেটের নামটা এখানে চলে আসবে, দেন হচ্ছে সেল ইউজিং নোন মার্কার জিনস অ্যান্ড স্পেশাল কনটেক্সট। তারপর হচ্ছে ও বলতেছে যে চেইন অফ থট করো। হ্যাঁ, ও এখানে মানে প্রম্পটের মধ্যে বলতেছে এখানে হচ্ছে মার্কার জিন গুলা একটা একটা করে আসবে, তারপর হচ্ছে স্পেশাল নর্ম মানে 0.2f ফ্লোটিং পয়েন্ট নাম্বার পর্যন্ত আসে, যেগুলো হচ্ছে জিএই এমবেডিং বলতেছে ওরা। তারপর হচ্ছে সেল ক্লাসেস গুলো আসবে, and then হচ্ছে বলতেছে combine the marker genes, special distribution and possible cell classes, search the web if needed, and generate the most probable cell classes based on the given information. If you have multiple strong guesses, write each with a
থ্রু জাস্টিফিকেশন, জাস্ট এই প্রম্পটটা দিছে। এখানে স্যার বলছিলাম যে একটা হচ্ছে আপনার জুনিয়র বায়োইনফরমেটিশিয়ান, একটা হচ্ছে সিনিয়র বায়োইনফরমেটিশিয়ান। আমি এলএলএম এর পার্ট 2 কে একটু ইমপ্লিমেন্ট করেছি। সেটা হচ্ছে আমি এখানে পুরা ডেটা সেটটা না নিয়ে আমি জাস্ট একটু ডামি ডেটা সেট নিছি, ঠিক আছে? মানে হচ্ছে পুরা ডেটা সেটের জাস্ট অল্প একটু পোর্শন নিছি। দেন হচ্ছে এই যে এইখানকার যেই কোডটুকা লোড অ্যান্ড প্রসেস ডাটা, এটা অ্যাকচুয়ালি পাইটর্চের যে ডেটা সেট ক্লাসটা আছে ওইটাকে দিয়ে হচ্ছে এই কাজের জন্য প্রিফার্ড যেই ডাটা সেটের স্ট্রাকচার ওয়েতে আসবে ওইটা এখানে অ্যাকচুয়ালি ডিফাইন করবে। যেমন হচ্ছে পাইটর্চের যে ডাটা সেট ক্লাসটা আছে না, ওইটার থ্রুতে যে আমি ডেটা সেটটাকে কিভাবে লোড করবো, কজ এক এক ডেটা সেটটা এক এক রকম স্ট্রাকচারে থাকে। দেন হচ্ছে এই পেপারেও স্যার হচ্ছে জেমিনাই 2.5 প্রো মডেলটা ইউজ করা হয়েছে। আমরা যদি এখানে যাই, যেমন হচ্ছে গুগল এআই স্টুডিওতে যাই, আমরা গুগল এআই স্টুডিওতে গিয়ে এখান থেকে চাইলে গেট এপিআই ক্লিক করলে আমরা এখান থেকে চাইলে এপিআই ক্রিয়েট করতে পারবো। এন্ড আমি যতটুকু আমি একটা কাজে জেমিনাইয়ের এই ইয়াটা ইউজ করছি, আমি প্রায় 1 কোটি ইমেজের জন্য জেনারেট করছিলাম, কি বলে এটাকে, এটা ইমেজের যে ক্যাপশন জেনারেট করেছিলাম। জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। তো দেখা গেছে যে জেমিনাই আমাকে পার ডেতে কিছু মোটামুটি ভালো টোকেন নিয়ে আমাকে ফ্রি দেয়। তো মাল্টিপল যদি এরকম অ্যাকাউন্ট ইমেল থেকে একটা প্রপার একটা কোড লেখা যায় যে হচ্ছে একটা যে এপিআই কি যদি শেষ হয়ে যায় তারপর রোটেট করে আরেকটাতে যাবে, অথবা ডিফারেন্ট এপিআই আইপি থেকে রিকোয়েস্টটা দিবে, তাহলে হচ্ছে এই ফ্রি ভার্সন দিয়ে এই কাজটা করা পসিবল আমার যতটুকু মনে হয়। ইভেন আমি আমার থিসিসেও যখন ইউজ করেছিলাম যে গ্রকের এপিআই, তখন অ্যাকচুয়ালি স্যার আমি প্রায় 25টা এপিআই মানে ডিফারেন্ট অ্যাকাউন্ট থেকে মানে হচ্ছে রিকোয়েস্ট করছি। মানে ওইখানে তো প্রচুর ল্যাঙ্গুয়েজকে আমার ট্রান্সলেট করতে হয়েছে, ওইটাও আমি করতে পারছি। সো যদি একটু প্রপারলি হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং এর মতো আর কি। মানে ওটা কি উইকলি এপিআই তে এরকম নাকি পার না স্যার, ডেইলি হচ্ছে টোকেন বেসড। যেমন হচ্ছে স্যার এখানে যদি আমি যাই, আমি যতগুলো রিকোয়েস্ট পাঠাইছি এখানে অ্যাকচুয়ালি রিকোয়েস্ট আমাকে দেখাবে এই যে আমি কতগুলা টোকেন জেনারেট করছি। আমি যতটুকু জানি যে ডেইলি 1 মিলিয়ন টোকেন দেয়। ওকে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেন হচ্ছে যদি এটা ইউজ করে দেখা যাবে যে স্যার কোনো জিপিইউর প্যারা নাই, মানে জাস্ট এগুলা সব সিপিইউ তে হয়ে যাবে খুব ফাস্ট। আর যদি ওই যে বিভিন্ন ভাবে থ্রেডিং করে প্যারালাল রিকোয়েস্ট দেওয়া যায় তাহলে তো আরো ভালো, কোনো ঝামেলাই নাই। যেমন হচ্ছে আমি এখানে এই কাজটা কোডটা ইমপ্লিমেন্ট করছি মানে অ্যাসিনক্রোনাস কলের জন্য। যেমন হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে জেমিনাইকে কল করার জন্য এসডিকে কে মানে রেডি করছি। ফার্স্টে কি করতে হবে সেটা হচ্ছে এই যে উপরে যদি আমি যাই, আমি একটা গুগল জেনারেটিভ এআই, এটা হচ্ছে গুগলের বানানো এসডিকে, এখান থেকে জেন এআই কে ইম্পোর্ট করা হয়েছে। আর যেহেতু অ্যাসিনক্রোনাস টাস্ক ইউজ করব, এই যে ক্যাগেলে নরমালি হচ্ছে ক্যাগেলের প্রত্যেকটা এনভায়রনমেন্টই হচ্ছে এক একটা অ্যাসিনক্রোনাস কি টাস্ক হয়ে ওদের ব্যাকগ্রাউন্ডে চলে। তো আমার অ্যাকচুয়ালি নেস্টেড ইভেন্ট লুপ চালাইতে হয়, তাই জাস্ট এই লাইনটা ইউজ করলে হয়ে যায়। তো এখানে ফার্স্টে কি করছে, আমি যে মডেলটাকে লোড করতে চাই এটা হচ্ছে এই ফাংশনের মধ্যে দিলে আমার মডেলটা লোড হয়ে যাবে। এন্ড দেন হচ্ছে আমি আমার জেমিনাই যে কনফিগারেশনটা, আমি কি ধরনের আউটপুটটা চাই ওই আউটপুটটা যদি আমি এখানে ডিফাইন করে দিব। এন্ড হচ্ছে জেনারেট কন্টেন্ট অ্যাসিঙ্ক এই ফাংশন দিলেও অ্যাকচুয়ালি আমাকে রেসপন্স ব্যাক করে। এন্ড দেন হচ্ছে আমি রেসপন্সকে নিজের মতো করে বিভিন্ন ভাবে পার্স করে আমার ডিজায়ার আউটপুট নিয়ে আসতে পারি। যেমন হচ্ছে স্যার এখানে হচ্ছে জুনিয়র বায়োইনফরমেটিশিয়ান, ও হচ্ছে এখানে আমি প্রম্পটটা লিখছি এন্ড আমি চাইতেছি ও জেমিনাই মানে হচ্ছে এলএলএম কে যখন আমরা এপিআই থ্রুতে ইউজ করি আমরা বলে দিতে পারি যে আমরা কি স্কিমাতে আউটপুটটা চাই। যেমন হচ্ছে আমি এখানে বলছি যে আমার স্কিমাটা হবে এরকম এন্ড হচ্ছে আমার এই কয়েকটা ইনফরমেশন লাগবেই, ঠিক আছে? দেন হচ্ছে ও জেমিনাই এসডিকে কে কল করে দিছে এন্ড এটা হচ্ছে আমার সিনিয়র বায়োইনফরমেটিশিয়ানের কোড। এখানে প্রম্পট
দেন হচ্ছে জাস্ট কল করে দেওয়া হয়েছে। এন্ড এখান থেকে হচ্ছে আমার মেইন ফাংশনটা যখন আমরা প্রোভাইড করছি, এখানে হচ্ছে জাস্ট ওই যে আমার যে সিকোয়েন্সটা, মানে বলতে পারেন যে আমি যেই সিকোয়েন্সে আমার কাজটা করতে চাই করলে এখানে দেখেন স্যার প্রপার একটা আউটপুট। যেমন জুনিয়র বায়োইনফরমেটিশিয়ান বলছে যে সেল টাইপ হচ্ছে এটা, ও কনফিডেন্স হচ্ছে 0.95, আর সিনিয়র বায়োইনফরমেটিশিয়ান এটাকে ভেরিফাই করছে গ্রাউন্ড ট্রুথের সাথে, ফাইনাল প্রেডিকশনের সাথে, ও বলছে যে ম্যাচড। আচ্ছা আচ্ছা, এখানে আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে মনে হয় তাহলে আমরা আরেকটু এই ওয়ার্কশপ এটা শেষ হইলে স্যারের সাথে একটু ডিসকাস করতে পারি হয়তো। আপনি কি ওই ফার্স্টের যে এলএলএম এর ওইটা কি পার্ট আর কিছু ডিসকাস করবেন? আচ্ছা, মাহবুবের মনে হয় আবার একটু ইন্টারনেটের সমস্যা হচ্ছে। এটা বেসিক্যালি হচ্ছে স্যার ওই যে ট্যাকটিক একটা পেপার আপনাকে দেখাইছিলাম আমি। বেসিক্যালি জিনিসটা হচ্ছে ওরা যেটা করছে স্পেশাল ট্রান্সক্রিপ্টোমিক্স এর ডেটা সেটের উপর সেল টাইপ বা স্পট টাইপ প্রেডিকশন করছে, এবং এই প্রেডিকশনটা ওরা অ্যাকুরেসিটা ইনক্রিজ করছে ইউজিং হচ্ছে এলএলএম, একটা মাল্টি এজেন্ট ফ্রেমওয়ার্ক চিন্তা করে। মানে দুই টাইপের এজেন্ট চিন্তা করছে। একটা এজেন্ট হচ্ছে আপনার এক ধরনের এলএলএম ইউজ করছে, এবং সেটা হচ্ছে জুনিয়র বায়োইনফরমেটিশিয়ান হিসেবে তাকে ট্রিট করা হয়েছে। সে হচ্ছে প্রিলিমিনারি হচ্ছে ডেটা সেট থেকে অ্যানালাইজ করবে যে অ্যাকচুয়ালি সেল টাইপ গুলা কোন স্পটের সেল টাইপ কি হওয়া উচিত। এবং পরবর্তীতে যেটা হয়েছে যে তার জুনিয়র বায়োইনফরমেটিশন যে আউটপুটটা দিবে সেটার উপর বেস করে সিনিয়র বায়োইনফরমেটিশন সে হচ্ছে আরেকটা এলএলএম, সে হচ্ছে সেটাকে ভ্যালিডেট করার ট্রাই করবে। যদি ভুল করে জুনিয়র বায়োইনফরমেটিশন তাইলে সেটাকে কারেক্ট করবে। এই ওয়েতে হচ্ছে প্রেডিকশনটা হচ্ছে প্রত্যেকটা স্পটের জন্য দিবে আর কি। তো এইটাই হচ্ছে মাহবুব একটু একটা ডামি ডাটা সেটের উপর ট্রাই করে দেখছে যে কাজ করে আর কি। এই পেপারটা হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিব, সবাই দেখতেও পারেন যে অ্যাকচুয়ালি আসলে কিভাবে কাজটা হচ্ছে আর কি। হ্যাঁ, কেবল যেটা দেখাইলো আর কি। আর কোড তো হচ্ছে সব দুটাই দিয়ে দেওয়া হবে আর কি আপনার। আচ্ছা, এখানেও বোধহয় পেপারের দিয়ে দেওয়া হতে পারে, পেপারের লিঙ্কটা। অনেকে আছে বাইরের আর কি, অনেকেই আছে যারা হলো গ্রুপের বাইরে। ওকে, আমি কোর্স এবং এফআইডিপি গ্রুপের বাইরে অনেকে আছে। স্যার চ্যাটে দিয়ে দিলেও হবে স্যার। আসছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই ওয়ালাইকুম আসসালাম। আমি তো ছাত্র হিসেবে ঢুকছি। স্যার আপনার এফআইডিপি স্টুডেন্ট হিসেবে নিচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি শুনি। স্যার আমাদের ওই অলমোস্ট ডান হয়ে গেছে আর কি। তো ওই মাহবুবের একটু নেটের প্রবলেম হচ্ছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? এই তো মাহবুব, হ্যাঁ প্লিজ কন্টিনিউ। আমি জাস্ট মানে শুনতে আসছি। স্যার আমাদের মোটামুটি অ্যাকচুয়ালি ডান, মানে যতটুকু দেখানো ছিল শেষ, বাট হচ্ছে আমার নেট চলে গেছিল, এই জন্য বের হয়ে গেছিলাম। তুমি একটা ওভারভিউ দিতে পারো এখন ফাইনালি আর কি, যে কনক্লুড করার আগে স্যার একটু শুনলো যে কি আমরা করছি আর কি। আমরা মোটামুটি এতক্ষণ যা যা শিখলাম সেটা হচ্ছে প্রথমত এলএলএম, ফার্স্ট অফ অল এলএলএম কি, এলএলএম অবশ্যই একটা নেক্সট টোকেন প্রেডিকশন মেশিন। দেন হচ্ছে এলএলএম এর আর্কিটেকচারটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে, সেটা হচ্ছে অ্যাটেনশন অল ইউ নিড। এই পেপারটা আসার পরে অ্যাকচুয়ালি জেনারেটিভ এআইতে একটা ম্যাসিভ একটা শিফট আসছে। দেন হচ্ছে আমরা এলএলএম এর প্রত্যেকটা মডিউল, যেমন হচ্ছে টোকেনাইজার কি, এমবেডিং দিয়ে ডিফারেন্ট কি টাইপ কাজ করা যায়, দেন হচ্ছে পজিশনাল এমবেডিং কি, কেন ইউজ করা হয়, দেন হচ্ছে এলএলএম এর মেইন যে আর্কিটেকচারটা, ডিকোডার অনলি আর্কিটেকচার ওইটা, দেন হচ্ছে এলএলএম কিভাবে অ্যাকচুয়ালি একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেয়, এন্ড ওইখান থেকে অ্যাকচুয়ালি আমরা টোকেনটাকে প্রেডিকশন করি, এন্ড জিপিটি টাইপ যে মডেলগুলো আছে ওইগুলা কিভাবে আমাদেরকে অ্যাকচুয়ালি এত সুন্দর করে রেসপন্স দেয়। আমরা এখানে ফাইন টিউনিং, প্রি ট্রেনিং, দেন হচ্ছে লরা
ক্লোরা ইউজ করে কিভাবে আমরা প্যারামিটার এফিশিয়েন্টলি ফাইন টিউনিং করতে পারি, এন্ড হচ্ছে বায়োইনফরমেটিক্স এর কিভাবে অ্যাকচুয়ালি আমরা বাবু, একটু এপিআই। interrupt করি আমি। জি স্যার। বাবু, তুমি যে পেপারটা একটু দেখাইলা সেই 5 অফিসার যেটা দিয়েছিল, সেটা একটু তুমি আবার যদি একটু এক্সপ্লেন করো তাহলে ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে স্যার তাহলে ইনপুট দিতে পারবে। স্যার আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি। পেপারের লিংকটা আমি দিচ্ছি চ্যাটে। জি স্যার প্লিজ। ফাহিম হাফিজ স্যার অ্যাকচুয়ালি আমাকে একটা এই পেপারটা দিয়েছিলেন, যেটাতে হচ্ছে একটা জুনিয়র বায়োইনফরমেটিশিয়ান থাকে, যে হচ্ছে যার মধ্যে হচ্ছে আমি একটা স্ট্রাকচারাল প্রম্পট দেই, সেখানে হচ্ছে আমার ডেটা সেটের মার্কার, জিন্স, স্পেশাল নর্ম এন্ড সেল ক্লাসেস, মানে যত ইনফরমেশন আসে একটা স্ট্রাকচার প্রম্পটের মধ্যে দেই। এন্ড দেন হচ্ছে আমার একটা সিনিয়র বায়োইনফরমেটিশিয়ান থাকে, যে হচ্ছে আমাকে ওই জুনিয়র বায়োইনফরমেটিশিয়ানের আউটপুটটাকে ভেরিফাই করে দেয়। এন্ড এটার জন্য একটা গো থ্রু কোড আমি, মানে যতটুকু এলএলএম এর কেন্দ্রিক যতটুকু কোড আছে অতটুকু আমি একটু ইমপ্লিমেন্ট করার ট্রাই করছিলাম। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি ডেটা সেটের একটা ছোট একটা ডামি ডেটা সেট বানাই নিছি। মেইন ডেটা সেট আমাকে ফাহিম হাফিজ স্যার যতটুকু দিয়েছিলেন, ওইখান থেকে হচ্ছে যেটা হচ্ছে পরবর্তীতে এখানে হচ্ছে ডেটা সেট লোডিং এর যে কাজটুকু, যেটা হচ্ছে পাইটর্চের যে ডেটা সেট ক্লাস আছে ওইটা দিয়ে হয়তো অ্যাকচুয়াল লোডিং ডেটা সেট লোডিং লজিকটা হয়তো বা লিখবে। যা দেন হচ্ছে জেমিনাইয়ের এপিআই অথবা এলএলএম এর এপিআই কিভাবে ইউজ করা যায়, এন্ড এলএলএম কে কিভাবে এপিআই থ্রুতে কিভাবে আমরা যে পুরা কাজটা করতে পারি ওটাকে রেডি করা। দেন হচ্ছে আমরা কি টাইপ স্ট্রাকচার আউটপুট চাই, যে এটা হচ্ছে স্যার হচ্ছে জুনিয়র বায়োইনফরমেটিশিয়ান, যে তার জন্য হচ্ছে আমার যে প্রম্পটটা, এন্ড আমি বলতেছি যে আমাকে এই স্ট্রাকচার আউটপুট দিবা, এন্ড আমি বলে দিচ্ছি যে আমার কি কি আউটপুট লাগবে। এন্ড এটা হচ্ছে স্যার আমার সিনিয়র যে বায়োইনফরমেটিশিয়ান, সেটা হচ্ছে তার জন্য যে প্রম্পটটা। এগুলো সব স্যার পেপার থেকেই নেওয়া। এন্ড আমি যখন এই পুরা যে প্রসেসটা পাইপলাইনটাকে মেইন ফাংশনের মধ্যে রান করা হওয়ার পর এখানে আমাকে অ্যাকচুয়ালি ও যেই আউটপুটটা দিতেছে, যেমন হচ্ছে এটা হচ্ছে জাস্টিফিকেশন। এন্ড আমার সিনিয়র বায়োইনফরমেটিশিয়ান সে হচ্ছে বলতেছে যে ওটা ভেরিফাই করে দিতেছে। এখানে কোনো মানে হচ্ছে নেগেটিভ কেস এখনো আসে নাই, হয়তো বড় ডেটা সেট ইউজ করলে অন্য কোনো কেস আসতে পারে। ঠিক আছে, না ইটস গুড। সো ইন্টারেস্টিং, মানে আমরা ওই রিসেন্টলি বেশ কিছু দেখতেছিলাম যে এলএলএম আসতেছে। আমার মাথায় একটা বুদ্ধি আসছিল যে আমরা কি কোনো এজেন্টিক সলিউশন বানাইতে পারি কিনা বায়োইনফরমেটিক্স এর জন্য। লাইক এই যে জুনিয়র বায়োইনফরমেটিশিয়ান, সে তো অনেক রকমের কোয়েরি করবে, তো এলএলএম ইউজ করে এজেন্ট যদি বের করতে পারে যে সে আসলে কোন টুলটা ইউজ করতে চায়, কারণ প্রচুর পরিমাণে ডিপ লার্নিং বা মেশিন লার্নিং বেস টুল কিন্তু আছে, তাই না? তো সেই টুলগুলো তো এলএলএম এর তুলনায় অনেক লেস কস্টলি, যদি আমরা বলি আর কি সিম্পল ল্যাঙ্গুয়েজে। তো এজেন্ট যদি এলএলএম ইউজ করবে, বাট যদি ওই টুলগুলো ইউজ করে সেগুলার কোন টুলটা ইউজ করতে হবে সেটাও একটা ইস্যু। আবার সার্ভার বা ডেটাবেজে অনেক সময় ডেটা সার্চও করেও অ্যান্সার দেওয়া যায়। তো এই টাইপের বায়ো এজেন্ট, এই আমার কাছে মনে হচ্ছে যে বায়ো এজেন্ট এখন হয়তো তৈরি করবে মানুষজন, বা এক্সিস্টিং টুলগুলোকে ইউজ করে যদি আমরা বায়ো এজেন্ট বানাতে পারি তাহলেও কিন্তু বায়োইনফরমেটিশিয়ানদের অনেক কাজ সলভ হবে। কারণ এলএলএম দেখা যাচ্ছে আমরা এলএলএম কে কোশ্চেন করতেছি, কিন্তু এলএলএম তো আসলে অ্যান্সার দিতে পারতেছে না। সেক্ষেত্রে অ্যান্সার দিতে পারবে হচ্ছে ইদার কোনো মানে এজেন্ট, মানে এজেন্টিক ফ্রেমওয়ার্কে আর কি। মাহবুব, আমি ঠিক বলতেছি? জি স্যার। স্যার এখন তো N8N ইউজ করা, মানে N8N আছে, যেটা দিয়ে হচ্ছে খুব ইজিলি এজেন্ট বানানো যায়। প্লাস হচ্ছে কোন একটা আমার পিসিতে যদি আমি কোন একটা লোকাল জিনিসকে অ্যাক্সেস দিতে চাই, আমি জাস্ট একটা এমসিপি সার্ভারের কোড, মানে একটা প্রোটোকল লিখে আমার ইয়ার সাথে কানেক্ট করে দিতে পারি। সো আমার পিসিতে মানে একটা লোকাল জিনিস রান করা
তো অনেক চিপার, তাই না? বাট এলএলএম এর স্যার একটাই ঝামেলা হচ্ছে, ও হ্যালুসিনেট করে প্রচুর। হ্যাঁ, এই জন্যই যে এজেন্ট ইউজ করলে আমরা হয়তো বা এই এলএলএম এর নলেজ বেজের উপরে আমরা হয়তো বা ডিপেন্ডেন্সি কমায় ফেলতে পারবো। সেক্ষেত্রে এলএলএম কে ইউজ করতে পারবো ইউজার কোয়েরিটাকে অ্যানালাইজ করার জন্য, কিংবা ইউজারের জন্য তার আন্ডারস্ট্যান্ডেবল ফরম্যাটে টেক্সট জেনারেট করার জন্য, যেটা তার সবচেয়ে বড় স্ট্রেংথ আর কি। ঠিক আছে, ইটস এ গুড 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 আইডিয়া টু ডু দিস। এটা কি রেগুলার বায়োইনফরমেটিক্স কোর্সের মধ্যে, রিয়াসাত? স্যার আমি এবার বায়োইনফরমেটিক্স কোর্সে আর কি যাচ্ছি, যে এলএলএম বেস কাজ সবাই করব, তো এই কারণে আসলে স্যার ওই আমি আর ফাহিম ভাবছি যে একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা যায় কিনা, যে বেসিক এলএলএম সম্পর্কে ধারণা দেওয়া। না, এক্সিলেন্ট এক্সিলেন্ট, থ্যাংক ইউ। আমি আগে জানলে আরো আগে জয়েন করতাম। না স্যার, আমাদের আসলে মানে এটা কোর্সের জন্য ছিল, আমি ভাবছি সবাই আমি ফেসবুকে একটু পোস্ট করি, তাহলে আগ্রহীরা থাকতে পারবে। এই যে পাইছে, একজন আগ্রহী পেয়েছে, আমাকে পেয়েছে। থ্যাংক ইউ স্যার আপনি আসার জন্য। হ্যাঁ, তোমরা কন্টিনিউ করতে পারো, বিশেষ করে আমি মানে আই ক্যান স্টে অর লিভ। ওকে, থ্যাংক ইউ স্যার। মাহবুব ভাই, আপনি যে কোডটা হচ্ছে রান দিয়ে দেখিয়েছেন আর কি, এটা কি হচ্ছে স্যারের ওই পেপারের লিংক দেওয়া আছে বা ডেটা সেটের বিষয়গুলো? আমি একটু দেখলাম আর কি পিডিএফ এ গিয়ে, বাট আমি মনে হয় পাইলাম না। নিচে কিছু হচ্ছে অ্যাপেন্ডিক্সে দেওয়া আছে যে প্রম্পট গুলো আর কি। না, কোড দেওয়া নাই, কোড আমি নিজে করেছি। আমি অ্যাকচুয়ালি সবকিছু একটা গিটহাব রিপোজিটরিতে অ্যাড করে দেন হচ্ছে সবকিছু স্যারকে দিয়ে দিব, স্যার আপনাদেরকে প্রোভাইড করে দিবে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা ভালো হয় আর কি। আর পেপারের লিংক তো চ্যাটে দেওয়া হয়েছে। আর আপনারা আপনাদের এন্ড থেকে যে আইডিয়াগুলা বা চিন্তা করতেছিলেন সেখানে দেখেন যে এই কোডগুলোকে গো থ্রু করলে আই থিঙ্ক বোঝা যাবে যে কিভাবে সিম্পল রান দেওয়া যায়, এরপর আপনাদের কনটেক্সটে কিভাবে ইউজ করা যাবে সেটা একটু। হ্যাঁ, ওই জন্যই স্যার হচ্ছে কোডের বিষয়টা বলছিলাম, যে আমরা হয়তো পাইলে একটু নিজেরা এক্সপ্লোর করতে পারতাম যে কিভাবে কাজগুলো করতেছে। হ্যাঁ, আমরা স্যার যেমন এখন হলে প্রত্যেকটা বুঝি। মাহবুব কমেন্ট এবং সব সুন্দর করে ডকুমেন্ট করে দিছে অলরেডি। সো এটা আচ্ছা, গ্রেট, ওইভাবে গুছায় দিলে ক্যাগেলে আপনারা রান করে দেখেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, একটা জিনিস হয়তো আমার দেখানো হয় নাই, যেটা হচ্ছে ক্যাগেলে কি কি সমস্যায় পড়তে পারে, এটা একটু আমি বলে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল ক্যাগেলে যখন আপনারা কোনো কিছু লোড করবেন, সেটাতে প্রথম আমি নর্মালি হচ্ছে এখান থেকে P100 জিপিইউটা ইউজ করি। বাট আপনার দুইটা যে কোনো একটা ইউজ করে দেখতে পারেন। সেটা হচ্ছে আপনার আইগেস সপ্তাহে 30 ঘন্টা করে দেয় জিপিইউ আওয়ার। হ্যাঁ, দেন এখানে হচ্ছে র্যাম এখানে 30 জিবি করে দেয়। এখানে একটা প্রবলেম হচ্ছে, যখন আপনার ধরেন যে বারবার আপনি কোড রান দিবেন, একটা সেশনের মধ্যে আপনার যে ভির্যামটা আছে, যে জিপিইউর যে মেমোরি, এটা অ্যাকচুয়ালি এক্সিড করে গেলে আপনার কোড আর রান করবে না, ওইখানে মানে অফ হয়ে যাবে। তখন দেখা যাবে যে আপনার কি করা লাগতেছে, যে আপনি সবকিছু করছেন, আপনার অনেক লাইব্রেরি লোড করা আছে, কিন্তু আপনার রান করতে হলে আবার প্রথম থেকে রান করতে হইতাছে। তখন একটা কাজ করবেন, এখান থেকে হচ্ছে রিস্টার্ট এন্ড ক্লিয়ার সেল আউটপুট দিলে ও অ্যাকচুয়ালি সেম এনভায়রনমেন্টে থাকে, বাট হচ্ছে যেই ভির্যাম অথবা যেই র্যামটা ও অকুপাই করেছিল ওটা অ্যাকচুয়ালি ছাইড়া দেয়। তো রিলিজ করে দিলে আপনি আবার ওই সেল থেকে রানটা করতে পারবেন। আমি ক্যাগেলে মেইনলি এই প্রবলেমেই পড়ি, এছাড়া তেমন একটা কোনো প্রবলেমে পড়ি না। আর জিপিইউ তো অ্যাকচুয়ালি বাড়ানো পসিবল না ফ্রিতে। ভ্যারিয়েবল গুলা থেকে যায়, তাই তো? ভ্যারিয়েবল গুলা চলে যায় না। হ্যাঁ জি স্যার, ভ্যারিয়েবল গুলা থেকে যায়। স্যার, আপনি স্যার যে জিপিইউ জনিত একটা বিষয় সম্ভবত আমাদের ক্লাসে বলছিলেন আর কি, মানে এই যে জিপিইউ ধরেন ফ্রিতে তো আমরা হয়তো এতটুকু 30 আওয়ার্স বা যেটা বলতেন আর কি, তো এর বাইরে যদি আমরা করতে চাই সেক্ষেত্রে হয়তো আমাদের আলাদাভাবে স্যার এটা নেওয়া লাগবে বা এরকম কিছু কি স্যার? হ্যাঁ, সেটা হয়তো পরের ব্যাপার। আগে আপনারা এগুলা হ্যাঁ হ্যাঁ বুঝে হ্যাঁ, করে আগে আপনারা কোন দিকে কাজ করতেছেন মডেল ফ্রেমওয়ার্কটা চিন্তা করে তারপর ফাইনালাইজ করার পর হয়তো আমরা এরপর দেখতে পারি। আচ্ছা আচ্ছা স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। যেমন যেটা হচ্ছে মাহবুব আজকে আরেকটা দেখাইলো, ওই যে পেপারের ওইটা যেটা ডামি ডাটা সেটের উপর ট্রাই করছে, এখানে কিন্তু জিপিইউ লাগতেছেও না। তো কোনটা মানে আসলে কি কোন দিকে যাওয়া হবে
ফাইন টিউন করা লাগবে নাকি কি করে ইনফারেন্স করা লাগবে নাকি এপিআই দিয়ে হবে, এগুলোর উপর ডিপেন্ড করে আই থিংক হচ্ছে তারপর ডিসিশন নিতে হবে। তো আগে সেটা ফাইনালাইজ করেন যে কোন দিকে যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আরেকটা বিষয় আমি অ্যাড করি, মানে কেউ যদি থাকেন যে আমার মানে বায়োইনফরমেটিক্স কোর্স বা ডিসকর্ডে যারা নাই, তারা যেটা করতে পারেন যে ফাহিম স্যারকে অথবা আমাকে একটা মেইল করে দিলে, যদি আউটসাইডে কেউ থাকেন, তাহলে আমরা কিন্তু আপনাদের কাছে সব যতগুলা মানে ডকুমেন্টেশনগুলো হবে সেগুলো আমরা পাঠিয়ে দিতে পারবো, ঠিক আছে? তো এই চ্যাটে আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিলাম, অথবা ফাহিম স্যারকেও দিতে পারেন, সমস্যা নেই, অথবা মাহবুবকেও দিতে পারেন। হ্যাঁ মাহবুবও আপনার ইমেলটা দিয়ে দিতে। হ্যাঁ, তাহলে মাহবুব একটু আপনি যদি এখানে আমাদের এই মিটের চ্যাটে যদি আপনার ইমেলটা দিয়ে দেন, তাহলে যাদের দরকার তারা একটু আপনার সাথে যোগাযোগ করে নেবে, যদি আউটসাইডের কেউ থাকে। জি স্যার, দিয়ে দিয়েছি। আর কার কোনো কোশ্চেন আছে স্পেসিফিক, স্পেশালি কোর্সে যারা ছিলেন? আচ্ছা। এমনি মনে হয় হচ্ছে কোনো ইস্যুজ অ্যারাইজ হইলে তখন মাহবুব যেহেতু এখানে মোটামুটি কাজ ভালো জানে, সো মাহবুবের সাথে কন্ট্যাক্ট করার ওয়ে কি কোনো, ওকে কি ডিসকর্ডে অ্যাড করা যায় বা এরকম কিছু স্যার? হ্যাঁ, করা যায়, এটা করা যেতে পারে, একটা চ্যানেল খুলে আর কি মাহবুবকে অ্যাড করে দেওয়া গেল, সাথে সবাইকে। মাহবুবকে তাহলে আমি ডিসকর্ড লিংকটা পাঠাই দেব। মাহবুব জাস্ট থাকলেন, যদি কোনো ইস্যু হয় কারো, হয়তো তখন একটু গাইডেন্স দিলে হয়তো বেটার তখন হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ মাহবুব আপনার আজকে সময় দেওয়ার জন্য। আর শাকুর স্যার আপনাকে অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। থ্যাংক ইউ। রিয়াসাত স্যার, তাহলে কি আমরা মিটিং শেষ করব? হ্যাঁ, আর মাহবুবের একটা বিশেষ ট্রিট পাওনা আছে, মাহবুব অবশ্যই আমার সাথে দেখা করবেন রবিবারে, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ স্যার আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আসলে আমি একটু নার্ভাস ছিলাম,